স্বাগতম। আপনি শুনছেন আবার গল্প, এক ভিন্ন স্বাদের গল্পযাত্রা, যেখানে বাস্তবতা আর কল্পনার মাঝে খেলা করে শব্দ, আবেগ আর রহস্য। আজকের গল্পটি আপনাকে নিয়ে যাবে এক এমন জগতে যেখানে প্রতিটি শব্দে লুকিয়ে আছে উত্তেজনা, ভালোবাসা কিংবা অজানা এক মোড়। তাই চোখ বন্ধ করুন, মন খুলে দিন আর ডুবে যান গল্পের জাদুতে। শুরু হচ্ছে আজকের গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথার পঞ্চম পর্ব। সময়টা চৈত্র মাস। কড়া রোদে মাঠ ভাঙিয়া শশীর পালকি গ্রাম হইতে গ্রামান্তরে যায়। হু হু করিয়া গরম বাতাস বহিতে থাকে। পালকির মধ্যে নিষ্ক্রিয় উত্তপ্ত অবসর শশী ভাবিয়া ভাবিয়া ঘন করিয়া ফেলে। বিন্দুর কথা ভাবে, কুসুম ও মতির কথাও ভাবে। কুসুম ও মতির সম্বন্ধে নতুন করিয়া কিছু ভাবিবার নাই। বিন্দুর কথা ভাবিয়া সে কুল কিনারা দেখিতে পায় না। বিন্দুকে সেই নন্দর কবল হইতে ছিনাইয়া আনিয়াছে। ওর সম্বন্ধে সমস্ত দায়িত্ব তাহার। বিন্দু যে বীভৎস কীর্তি করিয়া লোক হাসাইয়াছে, গ্রাম হইতে গ্রামান্তরে অকথ্য রটনা হইয়াছে, এই জন্য শশী নিজেকে অপরাধী মনে করে। তারই দোষ। একটা অদৃশ্য দুর্বার শক্তি যেন অহরহ তার বিরুদ্ধে কাজ করিতেছে। শশী সেনদিদির স্নেহপাত্র ছিল। কুরুপা সেনদিদিকে এড়াইয়া চলিবার ইচ্ছার জন্য তাই নিজেকে আজ অশ্রদ্ধা করিতে হয়। অবস্থা পড়িয়া গিয়াছে বলিয়া মমতার বশে পরামর্শ দিয়া সাহায্য করিয়া হারু ঘোষের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা করিয়াছিল। পরপর যেদিন আপন হইতেই ওদের অভিভাবকের আসনটি সে পাইয়াছে, সেদিন জানিতে পারিয়াছে কুসুমের মন, নষ্ট করিয়াছে মতির ভবিষ্যৎ। এবার বিন্দুর এই অবস্থা হইল। বিন্দুকে আনিবার সময় কত কল্পনাই সে করিয়াছিল। ধীরে ধীরে বিন্দুর শরীরকে সুস্থ করিয়া তুলিবে। গ্রামের শান্ত আবেষ্টনীতে মনে ওর শান্তি আসিবে। তার যত্ন সাহচর্যে স্বামীহীনা নারীর যত রস ও আনন্দ জীবনে থাকা সম্ভব ক্রমে ক্রমে আসিবে বিন্দুর জীবনে। বই পড়িতে এবং ভাবিতে শিখাইয়া একটি অপূর্ব অন্তলোক জন্য সে সৃষ্টি করিয়া দিবে। তা যে কতদূর সম্ভব আজ আর বুঝিতে শশীর বাকি নাই। ভাবিতে শশীর কষ্ট হয়। তবু ইহা সত্য যে শুধু নেশার জন্য বিন্দু সেদিন মদ খাইয়াছিল, আর কোনো কারণে নয়। একদিন হয়তো সারাশে দিয়া দাঁত ফাঁক করিয়া তাহাকে নন্দর ও জিনিসটা গিলাইতে হইয়াছিল। আজ মদ ছাড়া বিন্দুর চলে না। তাছাড়া শুধু মদের নেশা নয়, 7 বছর ধরিয়া নন্দ তাহাকে যে উত্তেজনার অস্বাভাবিক জীবন দিয়াছিল, সেই জীবনও বিন্দুর অপরিহার্য হইয়া উঠিয়াছে। তাহার বিপুল বিকারগ্রস্ত বিরহ তো শুধু নন্দর জন্য নয়, লজ্জাকর বিলাসিতার জন্য, সঙ্গীত ও উন্মত্ততার জন্য। গ্রামের বৈচিত্র্যহীন স্তিমিত নিস্তেজ জীবন বিন্দুর সহিতেছে না। কি উপায় হইবে বিন্দুর? নন্দর কাছে ফিরিয়া যাইবে? তাহাতেও লাভ নাই। যে বিকৃত অভ্যস্ত জীবনের জন্য বিন্দু মরিয়া হইয়া যাইতেছে, সে জীবনে ফিরিয়া গেলেও তার সমস্যার মীমাংসা হইবে না। গায়ের জোরে এই অস্বাভাবিক জীবনে বিন্দুর অভ্যাস জন্মানো হইয়াছে। তাই গৃহস্থ কন্যার একটি সংস্কারও তার মরিয়া যায় নাই। ওই অশান্ত উদ্দাম লজ্জাকর অবস্থায় দিন কাটাতে না পারিলে তাহার চলিবে না। কিন্তু সেজন্য লজ্জায় দুঃখ অনুতাপে যন্ত্রণাও সে পাইবে অসহ্য। আকণ্ঠ মদের পিপাসার সঙ্গে বিন্দুর মনে মদের প্রতি এমন মারাত্মক ঘৃণা আছে যে নেশায় শেষে আত্মগ্লানিতে সে আধমরা হইয়া যায়। কি হইবে বিন্দুর? বিন্দুর লজ্জা ভাঙিয়াছে। কোণঠাসা ভীরু জন্তুর একটা হীন সাহস জাগিয়াছে তাহার। রাত দুপুরে উঠিয়া আসিয়া সে দরজা ঠেলিয়া শশীর ঘুম ভাঙায়, ঘুমের ওষুধ চায়, মাথা ধরার প্রতিকার প্রার্থনা করে। শশী বলে, চুপ করে শুয়ে থাকবি যা,
ঘুম আসবে, মাথা ধরাও কমে যাবে। বিন্দু কাঁদিয়া বলে, না দাদা, দাও ঘুমের ওষুধ, এত কষ্ট সহিতে পারি না। রাতে তাহার জীর্ণ কম্পিত শরীর আর জলজলে চোখের গাঢ় তৃষ্ণা শশীকে উতলা করিয়া তোলে। বুঝাইয়া সে পারিয়া ওঠে না। বিন্দু কোনো কথা কানে তোলে না। অবুঝ শিশুর মতো ঘুমের ওষুধ চাহিতে থাকে। শশী বলে, তোর একটুও মনের জোর নেই বিন্দু? বিন্দু বলে, মরে গেলাম আমি, মনের জোর কোথা পাবো? শশী একটা ওষুধ তৈরি করিয়া তাকে দেয়। বিন্দু সে ওষুধ মেঝেতে ঢালিয়া ফেলে। শশীর পা জড়াইয়া ধরিয়া বলে, একটু ভালো ওষুধ দাও, একটুখানি দাও, দাও না একটু ভালো ওষুধ আমাকে। ব্রান্ডির বোতল শশী বাক্সে বন্ধ করিয়া রাখিয়াছিল। আলমারিতে রাখিতে সাহস পায় নাই। চাবির অভাবে কাচ ভাঙিয়া বোতলটা আয়ত্ত করা বিন্দুর পক্ষে অসম্ভব নয়। খানিকক্ষণ সে অবলুষ্ঠিতা বিন্দুর দিকে চাহিয়া থাকে। তারপর বলে, পা ছাড়, দিচ্ছি। ওষুধের গ্লাসে ঘুমের ওষুধ খাইয়া বিন্দু ঘুমাইতে যায়। শশী চুপ করিয়া জাগিয়া বসিয়া থাকে। কত যে মশা কামড়ায় তাহাকে, তাহার ইয়ত্তা নাই। শশী ভাবে, কেন সে এমন অক্ষয়, এত অসহায়? শান্তি দিবে বলিয়া যাকে সে কুড়াইয়া আনিয়াছিল, রাত দুপুরে তাকে তার মদ পরিবেশন করিতে হয় কেন? দিন দশেক কলিকাতায় থাকিয়া গোপাল ফিরিয়া আসিল। বিন্দুর সম্বন্ধে সে আর কোনো উচ্চবাচ্য করিল না। মনে হইল বিন্দুর সেদিনকার অপরাধ সে বুঝি ক্ষমাই করিয়া ফেলিয়াছে। শশী তাহাকে চিনিত। গোপালের শান্ত ভাবে সেই শুধু একটু চিন্তিত হইয়া রহিল। দিন তিনেক নির্বিবাদে কাটিয়া গেল। তারপর একদিন সকালে শশীকে ডাকিয়া গোপাল বলিল, নন্দর সঙ্গে দেখা হয়েছিল শশী? দেখা হইয়াছিল হঠাৎ, পথে? গোপাল যাচিয়া দেখা করে নাই। গোপালের মানসিক প্রক্রিয়াটা ধরিতে না পারিয়া শশী একটু বিরক্ত হইয়া উঠিল। বিন্দু অনেকদিন এসেছে, নন্দ ওদিকে রাগারাগি করছে। শশী 2-4 দিনের মধ্যে পাঠিয়ে দিতে বললে। শশী স্পষ্ট জিজ্ঞাসা করিল, পাঠিয়ে দিতে বললে না আপনি কথার ভাবে অনুমান করলেন? গোপাল জোর দিয়া বলিল, বললে পাঠিয়ে দিতে বললে, তুমি ওকে রেখে আসতে পারবে? শশী বলল, পারব। কাল দিন ভালো আছে, কালকেই রওনা হয়ে যায়। তাই হোক, যাইতে যদি হয় বিন্দুকে, কাল গেলে কোনো ক্ষতি নেই। বিন্দুকে শশী কথাটা তখনই শোনাইয়া দিল। বিন্দু একটু হাসিল। তাই চলো দাদা, সেই ভালো। শশী বলিল, এমন জানলে তোকে আমি আনতাম না বিন্দু, শুধু কষ্ট পেলি। ওদিকে নন্দ রেগে রইল, কোনো লাভ হলো না। বিন্দু বলিল, লাভ হলো বইকে দাদা, চলে না এলে কি করে বুঝতাম ওখানে অমনিভাবে থাকা ছাড়া আমার গতি নেই। এবার আর কিছু না হোক, মুক্তির কল্পনা করে অযথা বেকুল হব না। হয়তো এবার মনও বসবে, হয়তো এবার খুব সুখেই থাকব। বিদায় নেওয়া ঠিক হইয়া গেল বলিয়া বোধহয় বিন্দু এতদিন পর গ্রামের দিকে চাহিয়া দেখিল, আত্মীয় পরিজনের সঙ্গে মেলামেশা করিল। সেদিনকার কাণ্ডের পর সকলের সঙ্গে ঘনিষ্ঠতা করিতে আজ বিন্দুর সংকোচ হওয়া উচিত ছিল। এবারের উঠানে নিজের বমির মধ্যে সে যে একদিন কড়াগড়ি দিয়াছিল, সকলের সঙ্গে হঠাৎ তার অবাধ অকুণ্ঠ ব্যবহার দেখিয়া মনে হইল না সে কথা বিন্দুর স্মরণ আছে। রান্নাঘরে কুন্দর ছেলেকে কোলে করিয়া বসিয়া অনেকক্ষণ সে সকলের সঙ্গে গল্প করিল, হাসিল পর্যন্ত। সে যেন স্বামীর গৃহে সহজ ও সাধারণ বধূজীবন যাপন করিয়া বহুদিন পরে বাপের বাড়ি আসিয়াছে। জীবনে তাহার গ্লানি নাই, অস্বাভাবিকতা নাই, মন ভরা তাহার নির্মল আনন্দ। খবর পাইয়া পাড়া শুদ্ধ মেয়েরা বিন্দুকে দেখিতে আসিল। অনেকে তাহারা বিন্দুকে জন্মাইতে দেখিয়াছে। বিন্দু আজ তাদের কাছে আকাশের পরীর চেয়েও রহস্যময়ী।
অনেকদিন আগে একবার আসিয়া গ্রামকে সে চমকাইয়া দিয়াছিল, এবারও দিয়াছে। আবার সে ফিরিয়া যাইতেছে তাহার অজ্ঞাত রহস্যময় প্রবাসে। তাদের গ্রায়ের মেয়ে বিন্দু, কুসুম এবং পরাণও আসিল। কুসুম চুপি চুপি বিন্দুকে বলিল, বড্ড যে হাসি খুশি দিদি। বিন্দু বলিল, বরের কাছে যাব যে ভাই। শীর্ণ মুখে সে অকথ্য হাসি হাসিল। আবার কবে আসবে? আর তো আসবো না বউ। পরাণ শশীকে বলিল, মতিদের খোঁজ করবেন ছোটবাবু? শশী বলিল, করব বই কি, বৈশাখ মাস পড়ল না? বৈশাখ মাসে কুমুদ সরস্বতী অপেরায় যোগ দেবে বলেছিল পরাণ। দলটার ঠিকানা অবশ্য আমি জানি না, তবে খোঁজ পেতে কষ্ট হবে বলে মনে হয় না। খবর যদি পান ছোটবাবু, মতিকে নিয়ে আসবেন। 2 মাস হলো গেছে, ছেলে মানুষ তো কাদাকাটা করছে হয়তো। 2 মাস গিয়েছে? তাই তো বটে। পরাণের মুখের দিকে শশী চাহিতে পারে না। 2 মাস হইল মতি গ্রাম ছাড়া, এর মধ্যে একটা খবরও আসে নাই। টাকা চাহিয়াও কুমুদ যদি একখানা পত্র লিখিত, যদি দেখা হয় কুমুদের সঙ্গে একটা বোঝাপড়া করিতে হইবে, বুঝাইয়া দিতে হইবে সে কত বড় দায়িত্বজ্ঞানহীন রাস্কেল। আচ্ছা, মতি তো একখানা চিঠি লিখিতে পারিত তাহার আঁকাবাঁকা অক্ষরে। কেন লিখিল না? কুমুদের সঙ্গে খেলা করিয়া সময় পায় না? এই ক্ষমতা কুমুদের আছে, মানুষকে সে আত্মভোলা করিয়া দিতে পারে। তাছাড়া হয়তো কুমুদ যেমন বিবরণ দিয়াছিল, তেমনি অসম্ভব অবাস্তব ভালোবাসা সত্য সত্যই মতির বুকে আসিয়াছে। কাব্যে যেমন লেখে, মিলনের তেমনি অতল উচ্ছল আনন্দে মতি বিশ্ব সংসার ভুলিয়া গিয়াছে। শশী একটু হাসে। মতিকে উপন্যাসের নায়িকার মতো ভাবিতে আরম্ভ করিয়াছে। সেও তো কম কল্পনাপ্রবণ নয়। পরদিন বিন্দুকে সঙ্গে করিয়া শশী কলিকাতায় রওনা হইয়া গেল। দিন এবং রাত্রি কাটিল পথে। কথা তাহারা বলিল খুব কম। কে ভাবিয়াছিল এভাবে বিন্দুকে আবার ফিরাইয়া দিতে হইবে? বিন্দুর বাড়ির সেই ফরাস পাতা তবলা তাকিয়া ও কুদৃশ্য ছবিতে সাজানো ঘরখানা শশীর মনে ভাসিয়া উঠিতেছিল। সে ভাবিতেছিল, তার আলমারিতে বোতলের পাশে লেবেল আঁকা বিশেষ শিশি ছিল। বিন্দু কেন সেদিন বিষ খাইল না? বেলা প্রায় 10টার সময় তাহারা বিন্দুর বাড়ি পৌঁছিল। দারোয়ান খুব ঘটা করিয়া সেলাম করিল বিন্দুকে। বিন্দুর দাসী একগাল হাসিল। নন্দ নামিয়া আসিল, নির্লজ্জ অকুণ্ঠ নন্দ। হাসি মুখে শশীকে অভ্যর্থনা করিয়া সে বলিল, এসো এসো, আসতে আজ্ঞা হোক। শশী বলিল, আসতে পারবো না নন্দ, কাজ আছে। বিন্দু মিনতি করিয়া বলিল, একটু বসে যাবে না দাদা? কাজ আছে বিন্দু। শশী নামিয়া দাঁড়াইয়াছিল, এবার গাড়িতে উঠিয়া বসিল। বিন্দু তাকে আর নামিতে অনুরোধ করিল না, শুধু বলিল, গায়ে ফেরার আগে যদি সময় পাও একবারটি খবর নিয়ে যেও। বিন্দু ভিতরে চলিয়া গেল। শশীর গাড়ি চলিতে আরম্ভ করিলে। গাড়োয়ানকে থামিতে বলিয়া নন্দ কাছে আগাইয়া আসিল। শশীর মনে হইল নন্দ খুব রোগা হইয়া গিয়াছে, চোখে রাত জাগার চিহ্ন। খবর নিতে বোধহয় আসবে না। নন্দ জিজ্ঞাসা করিল, কি করে বলি? সময় পাব না হয়তো, বলিল শশী। নন্দ একটু ভাবিল, এলে ভালো করতে শশী, ওকে কাল বাড়ি নিয়ে যাব ভাবছি। মা ওরা সবচেয়ে বাড়িতে আছেন সেইখানে, এবার এটা বেচে দেব। নতুন লোকের মধ্যে পড়ে গিয়ে একটু হয়তো বিব্রত হয়ে পড়বে। তুমি গিয়ে দেখা করলে ভালো লাগবে, ওর মন বসতে সাহায্য হবে। শশী অবাক হয়ে বলিল, বিন্দুকে বাড়ি নিয়ে যাবে? নন্দ বলিল, তাই ভাবছিলাম, এখানে যখন থাকতে চায় না, বাড়ি চলুক। একবার তোমার সঙ্গে চলে গেল, পরের বার যদি জন্মের মতো আমাকে ত্যাগ করে বসে। কি জানো শশী,
বুড়ো বয়সে এসব হাঙ্গামা ভালো লাগে না। এখানে নিজের মনে কত আরামে ছিল। ভিড় নেই, জঞ্জাট নেই, সব বিষয়ে স্বাধীন। তা যদি ভালো না লাগে, চলুক তবে সেখানে থাকতে। ভালো লাগবে সেইখানে। আমার কি, আমি কাজের মানুষ, কাজ নিয়ে থাকি নিজের। এই সুবুদ্ধি তোমার আগে হলো না কেন নন্দ? নন্দ হঠাৎ একথার জবাব দিতে পারিল না। তারপর ছেলে মানুষের মতো বলিল, আগে কি করে জানবো যে পালিয়ে যাবে? বেশ তো হাসি খুশি দেখতাম। শশী একবার ভাবিল নন্দকে বুঝাইয়া এ মতলব ত্যাগ করিতে বলে। 7 বছর ধরিয়া যে অন্যায় সে করিয়াছে, আজ অসময়ে কেন তার প্রতিকারের চেষ্টা সফল হইবার সম্ভাবনাও নাই। ঘুমটা টানিয়া বিন্দু আজ এতকাল পরে শাশুড়ি ননদ সতীনেও সংসারে নিরীহ বধূটি সাজিতে পারিবে কেন? তা যদি পারিত, গাউদিয়ার উত্তেজনাহীন সহজ জীবন তাহার অসহ্য হইয়া উঠিত না। শেষ পর্যন্ত কিছু না বলাই শশী মনে করিল, নন্দর সঙ্গে আলোচনা করা চলে না। গতবার কুসুমের সঙ্গে করিয়া যে হোটেলে উঠিয়াছিল, এবারও শশী সেইখানেই গেল। কুমুদের দেখা পাইবার আশায়। মতি যে এখানে আগ্রহে বেকুল হইয়া উঠিয়াছিল, সে কথাও শশীর মনে আছে। মতি, অতটুকু মেয়ে মতি, কি মন্ত্রই কুমুদ জানে। বেহিসাবে নিষ্ঠুর যাযাবর কুমুদ। পরদিন শশী কুমুদের খোঁজ করিল। একটা থিয়েটারের সাজ পোশাকের দোকানে বিনোদিনী অপেরার ঠিকানা পাওয়া গেল। সরস্বতী অপেরার সন্ধান কেউ শশীকে দিতে পারিল না। কুমুদ বলিয়াছিল বিনোদিনী অপেরার সঙ্গে তাহার সম্পর্ক চুকিয়াছে। ওখানে খোঁজ করিয়া লাভ হইবে কিনা সন্দেহ। তবু শশী শেষ বেলায় চিতপুরে একটা বাড়ির দোতলায় অধিকারীর সঙ্গে দেখা করিল। সদ্য ঘুম ভাঙা অধিকারী বলিল, কুমুদ, অগ্রহায়ণ মাস থেকে সে শালাকে আমরাও খুঁজছি মশাই। ভাওতা দিয়ে 3 মাসের মাইনে আগাম নিয়ে সরেছে। 2 দিন পরে শ্রীপুরের রাজবাড়িতে বায়না ছিল, একেবারে ডুবিয়ে দিয়ে গেছে মশাই। অধিকারী আরক্ত চোখে কটমট করিয়া শশীর দিকে চাহিল। মশাইয়ের কি সর্বনাশটা করেছে শুনতে পাই। শশী একটু হাসিল। সে কথা শুনে আর কি হবে? সরস্বতী অপেরার ঠিকানাটা বলতে পারেন? সরস্বতী অপেরা? নামও শুনিনি। এখানে তবে ইতি কুমুদকে খোঁজ করার। শশী চলিয়া আসিতেছিল। অধিকারী বলিল, কুমুদের সঙ্গে আপনার দেখা হবে কি? শশী বলিল, তা বলতে পারি না, হওয়া সম্ভব। অধিকারী বলিল, দেখা হলে একবার জিজ্ঞাসা করবেন তো। এই কি ভদ্রলোকের ছেলের কাজ? আচ্ছা থাক, ওসব কিছু জিজ্ঞাসা করে কাজ নেই। বাবুর আবার অপমান জ্ঞানটি টনটনে। বলবেন যে অধর মল্লিক ও 200-400 টাকার জন্য কেয়ার করে না। পালাবার কি দরকার ছিল রে বাপু? চাইলে ও কটা টাকা তোকে আর আমি দিতাম না? 3 বছর তুই আমার দলে আছিস, ছেলের মতো তোর পরে মায়া বসেছে। গলাটা অধিকারীর ধরিয়া আসিল। কি জানে শ্লেষমায় কি মমতায়। চোখ পিট পিট করিয়া বলিল, আমার ছেলেপিলে নেই জানেন। একটা মেয়ে ছিল, বাপ বটে আমি, তবু বলি দেখতে শুনতে মেয়ের আমার তুলনা ছিল না মশাই। রং যাকে বলে আসল গৌরব। তাই কুমুদের সঙ্গে বিয়ে দেব ভেবেছিলাম। তা ছোড়ার কি আর বিয়ে টিয়ের মতলব আছে? একদম পাষণ্ড। তাই না কৃষ্ণনগরের এক ডাকাতের হাতে মেয়ে দিতে হলো। যন্ত্রণা দিয়ে মেয়েটাকে তারা মেরে ফেলল। সেই থেকে কি যে হলো আমার সংসারে আর মন নেই। দল একটা করেছি, কেউ ডাকলে ডুকলে পালা গিয়ে আসি। কিছু ভালো লাগে না মশাই। আছি শতেক জ্বালায় আধমরা হয়ে। কুমুদ ছোড়া কিনা ডুবিয়ে গেল আমাকেই। ছোড়ার দেহে 1 ফোঁটা মায়াদয় নেই। আমি হলে তো পারতাম না বাপু একটা শোকাতর মানুষের ঘাড় ভেঙে পালাতে। পারতাম না। ছোড়াটা কি? বিস্ময়ে ও আবেগে অধিকারী শুধু মাথায় নাড়িল খানিকক্ষণ। তারপর আরও বেশি অন্তরঙ্গ হইয়া বলিল,
আপনাকে খুলেই বলি দাদা, কুমুদ গিয়ে থেকে দলটা কানা হয়ে গেছে। খাসা পার্ট বলতো, 20 বছর আছে এই লাইনে, অমনটি আর দেখিনি। দেখা হলে বলবেন, টাকা গেছে যাক, আসুক, কাজ করুক। পুরনো কাসুন্দি খাটবার পাত্র অধর মল্লিক নয়। 10-20 টাকা মাইনে বেশি চাই, আমি কি বলছি দেব না? ছোড়াটা কি? দিন তিনেক শশী আরও কয়েকটা দলে কুমুদের খোঁজ করিল, কোনো সন্ধান পাওয়া গেল না। অনেক রোগী ফেলিয়া আসিয়াছে। বেশি দিন কলিকাতায় বসিয়া থাকিবার উপায় শশীর ছিল না। পরদিন সে গাউদিয়া ফিরিয়া যাইবে ঠিক করিল। বাকি জীবনটা কলিকাতায় বসিয়া মতির খোঁজ করিলে তো চলিবে না। গ্রামে ফিরিবার এই অভ্যন্তরিক তাগিদ সেদিন রাত্রে শশীকে একটু অবাক করিয়া দিল। শশীর ঘরখানা রাস্তার উপরে, অনেক রাতে চৌকির প্রান্তে জানালার ধারে সে বসিয়াছিল। পথে তখন লোক চলাচল কমিয়াছে, দোকানপাট বন্ধ হইয়াছে। কাল তাহাকে গ্রামে ফিরিতে হইবে। একদিন গ্রাম ছাড়িয়া আসিয়া বৃহত্তর বিস্তৃতর জীবন গঠনের কল্পনা করিয়া সে দিন কাটায়। আর ইতিমধ্যেই এমন অবস্থা দাঁড়াইয়াছে যে 1 সপ্তাহ বাহিরে আসিয়া তাহার থাকা চলে না। কলেরা, বসন্ত, কালাজ্বর, টাইফয়েড এবং আরও অনেক ছোট বড় রোগে আক্রান্ত যাদের সে ফেলিয়া আসিয়াছে, একে একে তাদের কথা মনে পড়িলে আর একটা দিনও অকারণে কলিকাতায় বসিয়া থাকিবার সংকল্পে নিজেকে তাহার খেয়ালি বর্বর মনে হইতেছে। কে জানে ওদেরকে ইতিমধ্যেই গিয়াছে মরিয়া, কার অবস্থা গিয়াছে খারাপের দিকে। ফিরিয়া গিয়া আবার ওদের রোগ শয্যাপার্শ্বে বসিতে না পারিলে মনে তো স্বস্তি পাইবে না। এ কি বন্ধন, এ কি দাসত্ব! শশীর রাগ হয়। এ দায়িত্ব সে মানিবে না। এত কিসের নীতিজ্ঞান! গ্রামে তো সে ফিরিয়া না 1 মাসের মধ্যে সে কি মানুষের জীবন মরণের মালিক? যতদিন গ্রামে ছিল যে ডাকিয়াছে চিকিৎসা করে আসিয়াছে। এখন যদি রোগীরা তার চিকিৎসার অভাবে মরিয়া যায়, মরুক। 3 বছর আগে সে যখন ডাক্তারি পাশ করে নাই, তখন কি করিয়াছিল গায়ের লোক? এখনো তাই করুক। শশী কিছু জানে না। 1 মাস গ্রামে না ফিরিবার প্রতিজ্ঞা 2 দিনের বেশি টিকিল না শশীর। এ গায়ে ও গায়ে অসহায় বিপন্ন রোগীরা যে পথ চাহিয়া আছে। বিন্দুর সঙ্গে দেখা করিবার ইচ্ছা আর ছিল না। রওনা হওয়ার দিন বিকেলে হঠাৎ অনিচ্ছা জয় করিয়া সে হাজির হইল নন্দর বাড়িতে। নন্দ বাড়ি ছিল। বিন্দু? না, বিন্দুকে এখনো এ বাড়িতে আনা হয় নাই। নন্দ বলিল, ও বাড়ি যাব বলে তৈরি হচ্ছিলাম, দেখা করবে তো চলো আমার সঙ্গে। শশী বলিল, ও বাড়ি যাবার সময় হবে না নন্দ, আজ বাড়ি যাচ্ছি, 7টার গাড়ি। আজকেই যাবে? বসো, চাটা খাও। শশীর মনে কি এক আশা ছিল যে গাউদিয়ার বাড়িতে টিকিতে না পারিলেও নন্দর গৃহে গৃহিণী হইয়া বিন্দু থাকিতে পারিবে। বিন্দু আসে নাই শুনিয়া সে যেন বড় দমিয়া গেল। নন্দর বাড়ি ঘর দেখিয়া সে একটু অবাক হইয়া গিয়াছিল। এখানে আগে সে কখনো আসে নাই। নন্দর গৃহে বনেদিত্যের ছাপ যে এত স্পষ্ট ও প্রীতিকর, এই ধারণা তাহার ছিল না। সেকেলে ধরনের ভারী নিরেট সব আসবাব, দরজা জানালায় দামি পুরু পর্দা, দেওয়ালে প্রকাণ্ড একটা ওয়েল পেন্টিং। এমনই সব গৃহসজ্জার নন্দর এই ঘরখানাকে একটি অপূর্ব গম্ভীর শ্রী দিয়াছে। অন্তর বোধ হয় বেশি তফাতে নয়। কোমল গলার কথা ও হাসি শশীর কানে আসিতেছিল। সে অনুভব করিতেছিল অন্তরালে একটি বৃহৎ সুখী পরিবারের অস্তিত্ব। তারপর এক সময় 7-8 বছর বয়সের একটি সুশ্রী ছেলে কি বলিতে আসিয়া শশীকে দেখিয়া নন্দর গা ঘেঁষিয়া দাঁড়াইয়া পড়িল। কি সুন্দর তার 2টি কৌতূহলী চোখ, আর কি মায়া নন্দর চোখে! গরমে যে ঘেমে উঠেছিস বলিয়া নন্দ নিজে ছেলের জামা খুলিয়া দিতে শশী যেন অবাক হইয়া গেল। এ কি অসঙ্গতি!
নন্দ ও নন্দর আবেষ্টনের মধ্যে তারে পুরুষানুক্রমিক নীড়ে শান্তি আছে নাকি? এই গৃহের সীমাবদ্ধ জগতে কি সুখ ও কি আনন্দের তরঙ্গ উঠে আর পরে। নন্দর ছেলে চলিয়া গেলে শশী বলিল, বিন্দুকে বলেছিলে নন্দ এখানে আসার কথা? বলেছিলাম, সে আসবে না। আসবে না? ইহা অপ্রত্যাশিত নয়। তবু শশী যেন নিভিয়া গেল। চাকর তামাক দিয়া গিয়াছিল। নন্দর হাতের নলটা সাপের মতো দুলিয়া উঠিল। অন্যমনস্কভাবে সে বলিতে লাগিল, এমন জেদি মানুষ জন্মে দেখিনি শশী। কথা বললে হেসে উড়িয়ে দেয়। কি যে বিপদে আমি পড়েছি স্বীকার করি, কাজটা প্রথমে ভালো করিনি। রাগের মাথায় ঠিক থাকেনি দিক বিদিক। কিন্তু সত্যি বলছি শশী, শেষের দিকে ওই আমাকে চালিয়ে নিয়ে এসেছে, থামতে দেয়নি। স্পষ্ট করে আমি অবশ্য এতদিন বলিনি কিছু। মনটা আমার কদ্দূর বদলে গেছে আগে ভালো বুঝতে পারিনি শশী। এবার যখন গাউদিয়ায় চলে গেল হঠাৎ, সেই থেকে কেমন। নন্দ হেন লোক, সেও আজ তামাক টানার ছলে কাশিল। এখানে আনবার জন্য কত তোষামোদ করেছি, কি আর বলবো তোমাকে। কত বলছি যে আর কেন, চলো এবার ও বাড়িতে, সকলের সঙ্গে মিলেমিশে থাকবে। খোকার মা আজ 1 বছর শয্যাশায়ী। তার ভালো মন্দ কিছু হলে এত বড় সংসার তো তোমারই না। আমি আরেকটা বিয়ে করতে যাব এই বয়সে। তা শুনে এমন করে হাসে যেন ঠাট্টা করছি। শশী বলিল, তোমার মুখে এইসব কথা হয়তো ঠাট্টার মতোই শোনায় নন্দ। নন্দর ভাবপ্রবণতা ভাঙিয়া গেল। মুখে দেখা দিল মেঘের মতো বিরাগের ছায়া। হাতের নল নামাইয়া চোখের ভুরু কুচকাইয়া সে বলিল, তুমি যদি পরিহাস করতে এসে থাকো। পরিহাস তোমার সঙ্গে? এরকম কাণ্ডজ্ঞানের অভাব না হলে তুমি এমন সব কাণ্ড করতে পারো? শশী আর বসিল না। তাহাকে আগাইয়া দিতে নন্দ উঠিয়া আসিল না। যে চা ও খাবার শশী স্পর্শ করে নাই সেদিকে চাহিয়া কি যেন ভাবিতে লাগিল। গ্রামে ফিরিয়া দিনগুলি এবার অপ্রীতিকর মানসিক চাঞ্চল্যের মধ্যে কাটিতে থাকে। গরমে শরীরও কিছু খারাপ হইয়া যায় শশীর। এবছর একেবারে বৃষ্টি নাই। গ্রামের শ্যামল রূপ রোদে পুড়িয়া একেবারে বাদামি হইয়া উঠিয়াছে। এটা কলেরার মরশুমের সময়। শ্মশানে ধুম লাগিয়াই আছে। বেশি খাটিতে হওয়ায় শশীর মেজাজ গিয়াছে আরও বিগড়ায়া। স্নানাহারের সময় পায় না, অথচ তেমন পয়সা নাই। কলিকাতায় এরকম পসার হইলে এতদিনে সে বোধ হয় লাখপতি হইয়া যাইত। পরাণ আশা করিয়াছিল কলকাতা হইতে শশী তাহাকে মতির খবর আনিয়া দিবে। শশী ফিরিয়াছে শুনিবা মাত্র সে ছুটিয়া আসিয়াছিল। শশী মুখ তুলিয়া চাহিতে পারে নাই। পরাণও চুপচাপ খানেক বসিয়া থাকিয়া উঠিয়া গিয়াছিল। সেটা সকাল। তারপর দুপুরে আসিয়াছিল কুসুম। বলিয়াছিল, কেন যে মরছে ভেবে ভেবে চুরি করে তো আর নিয়ে যায়নি বোনকে কেউ। সে গেছে স্বামীর সঙ্গে। অত ভাবনা কিসের দিনরাত? কি আনলেন আমার জন্য? তোমার জন্য কিছু আনেনি বউ। কি ভুলো মন মাগো, কত করে বলে দিলাম আনতে। শশী অবাক হইয়া বলিয়াছিল, কি আবার আনতে বললে তুমি? কখন বললে? ওমা, বলিনি বুঝি? তা হবে হয়তো, বলবে বলে বলিনি শেষ পর্যন্ত। কিন্তু না বললে কি আনতে নেই? কি অকৃত্রিম ছেলে মানুষই কুসুমের, কি নির্মল হাসি। তারপর কয়েকদিন কুসুমের সঙ্গে দেখা হয় নাই। এই হাসি শশীর মনে ছিল, জোর করে মনে রাখিয়াছিল। ভাবসা গুমট, শুষ্ক ডোবা পুকুর ভরা গ্রামের রুক্ষ মূর্তি আর কলেরা রোগের কদর্য সান্নিধ্য, এই সমস্ত পীড়নের মধ্যে কুসুমের খাপছাড়া হাসিটুকু ভিন্ন মনে করিবার মতো আর কিছু শশী খুঁজিয়া পায় নাই। কিছু ভালো লাগে না শশীর।
না গ্রাম, না গ্রামের মানুষ। শেষ রাত্রে ঢেকির শব্দে ঘুম ভাঙিয়া যায়। তখন হইতে সন্ধ্যার নীরবতা আসিবার আগে কায়েতপাড়ার পথের ধারে বটগাছটার শাখায় জামায়েত পাখির কলরব শুরু হওয়া পর্যন্ত বন্য ও গৃহস্থ জীবনের যত বিচিত্র শব্দ শশীর কানে আসে, সব যেন ঢাকিয়া যায় যামিনীর হামান দিস্তার ঠুক ঠুক শব্দে আর গোপালের গম্ভীর কাশির আওয়াজে। বাড়িতে মেয়ে পুরুষ হাসে কাঁদে কলহ করে, বাহিরে যুবক ও বৃদ্ধের দল তাস খেলে, আড্ডা দেয়। চাষি মজুর, গয়লা কুমুর শেখরা, জেলে দোকানি, এরা ছাড়া অলস অকর্মণ্যতার অতিরিক্ত ভদ্রপেশা যাদের আছে আঙ্গুলে গুনিয়া ফেলা যায়। শ্রীনাথের দোকানের লালচে আলোয় কীর্তিনিয়োগের মাথার তেল মাখা আবটি চকচক করিতে দেখিলে নৈশ আকাশের তারা ও চাঁদের আলোর দিকে চাহিতে শশীর লজ্জা করে। বাগদিপাড়ার জেল ফেরত কয়েকজন বীরপুরুষ রাত দুপুরে পরস্পরের মাথা ফাটাইয়া দেয়। শশীর হাতের বাঁধা ব্যান্ডেজ তাহাদের খোলা হয় জেলের হাসপাতালে। সুদেব বলিয়া বেড়ায় বিবাহটা মিছে, ছল, শশী কর্তৃক মতিকে গাব করার কৌশল মাত্র। ভদ্দরপানা যার সঙ্গে বিয়ে হলো মতির, কত টাকা সে খেয়েছে জানো ছোটবাবুর ঠেয়ে? হয়তো বাজিতপুরে, হয়তো আর কোথাও মতিকে শশী লুকাইয়া রাখিয়াছে। গায়ে যে শশী থাকে না, রুগী দেখিবার ছলে কোথায় চলিয়া যায়। সুদেব ছাড়া আর কে তার অর্থ বুঝিবে? অন্ধকার রাত্রে গোয়ালপাড়ার ৮-১০টা ছোকরা একদিন ২-৩ গামলা গোবরগুলা জল শশীর গায়ে ঢালিয়া দেয়। গোয়ালপাড়ার গোবর অতি সুপ্রাপ্য। পরদিন গোপালের গোমস্তা বাড়ি টাকার জন্য সদরে নালিশ রুজু করিতে গিয়াছে, খবর পাইয়া গোয়ালপাড়ার মোড়ল বিপিন অবশ্য আসিয়া কাঁদিয়া পড়ে। গোটা কয়েক নিরীহ ছোকরাকে ধরিয়া আনিয়া কান মলায়, নাকে খত দেওয়ায়। তাতে মন শান্ত হওয়ার কথা নাই। তারপর আছে সেন দিদি, অন্ধকারে চোখের মতো পলায়নপর অবস্থায় সামনে পড়িয়া থমকিয়া দাঁড়ানো যেন আজকাল তার বিশেষ একটা প্রিয় অভিনয়ে দাঁড়াইয়া গিয়াছে। অদূরে হুকার লাল আগুন হঠাৎ কোথায় অদৃশ্য হয়। খানিক পরে অন্দরে শোনা যায় গোপালের গলা। সেদিন নতুন একটা আবদার করিয়াছে শশীর কাছে। গ্রামের একটি বৃদ্ধের চোখে ছানি কাটিয়া শশীর সম্প্রতি তাহার দৃষ্টিশক্তি ফিরাইয়া আনিয়াছে। সেই হইতে সেন দিদি তাহাকে রেহাই দেয় না। বলে, ও শশী, দাও না বাবা, দাও, কেটে কুটে ওষুধ দিয়ে যেমন করে হোক দাও, চোখটা আমার সারিয়ে। শশী বলে, চোখ আপনার নষ্ট হয়ে গেছে সেন দিদি, আর সারবে না। সেন দিদি বেকুল হইয়া বলে, তুমি কেটে কুটে দিলেই সারবে শশী, আমি তো জন্মান্ধ নই। আমার জন্য তোমার এত মায়া ছিল, সেসব কোথায় গেল বাবা? সেন দিদিকে বোঝানো দায়, কিছুই সে বসতে যায় না। শশীরে হাত চাপিয়া ধরিয়া কাঁদিয়া ফেলে। সবাই কানে বলে, আমার তা সয় না শশী। ওরে বাপরে, আমি কানি? নিরুপায় শশী ভাবিয়া চিন্তিয়া বলে, কাচের চোখ নেবেন সেন দিদি? নকল চোখ দেখতে অবশ্য পাবেন না চোখে, তবে চোখটা আপনার আসল চোখের মতো দেখাবে, লোকে সহজে টের পাবে না। কাচের চোখ দিয়ে কি করব শশী? বলিয়া সেন দিদি রাগিয়া ওঠে। তুমি ছায়ের ডাক্তার শশী, কিছু জানো না চিকিৎসের। কর্তা যা বলে তা তো মিথ্যে নয় দেখছি। তাহলে তুমি চিকিৎসা করে চোখটা আমার খেয়েছ, অন্য কেউ হলে চোখ কি আমার নষ্ট হতো? আজকে তুমি কাচের চোখ দিয়ে আমায় ভোলাতে চাও? পাজি, হতভাগা জোচ্চোর, মর তুই মর। শশী চুপ করিয়া থাকে। কত ভালোবাসে তো সেন দিদি তাকে, তার উপর কত বিশ্বাস ছিল। তবু শশী আর অবাক হয় না যে স্নেহ মমতার ভিত্তিতে ভাবপ্রবণতা তা বসুদেবের মতো অস্থায়ী। শশী তা অনেক কাল জানে। কদিন পরে সেন দিদি বলে, হ্যাঁ শশী, কাচের চোখ লাগালে টের পাবে না লোকে? ভূমিকা নাই,
সেদিনকার গালাগালির জন্য আফসোস নাই, সোজা স্পষ্ট প্রশ্ন। সহজে পাবে না, টের পেলেই বা কি এসে যায়? চোখটার জন্য খারাপ দেখাচ্ছে, এখন সেটা তো দেখাবে না। কবে লাগাবে চোখ? কাছের চোখের নামে সেদিন সেনদিদি খেপিয়া উঠিয়াছিল, আজ তাহার আগ্রহ দেখো। শশী শান্তভাবেই বলে, আমি তা পারবো না সেনদিদি, আমার যন্ত্রপাতি নেই। বাজিতপুরে হবে কি না তাও জানি না, কলকাতা গিয়ে করাতে হবে, সময় লাগবে অনেক। আপনার ভালো চোখটির সঙ্গে রং টং মিলিয়ে চোখ তৈরি করে নিতে হবে। কবে নিয়ে যাবে কলকাতা? এ কথা বলিতে সেনদিদির দ্বিধা হয় না, সংকোচ হয় না, কত যেন দাবি তাহার শশীর ওপর। প্রথমে শশীর রাগ হয়, তারপর মনে মনে সে হাসে, বলে, কবে যে যেতে পারবো তা তো ঠিক নেই। রোগী নিয়ে কিরকম ব্যস্ত হয়ে আছি তা তো দেখতেই পান। পুজোর আগে আমার যাওয়া হবে কিনা সন্দেহ। আর কারোর সঙ্গে যান না? সেনদিদি কাঁদো কাঁদো হইয়া বলে, কে আছে শশী, কে আমাকে নিয়ে যাবে? আমি মরলে সবাই বাঁচে, কে আমার জন্য এইসব হাঙ্গামা করবে? সময় করে একবারটি আমায় নিয়ে চলো বাবা, চোখটা ঠিক করে আনি। মুখের দাগ মিলাইয়া দিবার ঔষধও তাহাকে শশী দিতে হয়। দুদিন না যাইতেই আসিয়া নালিশ জানাই, কই দাগ তো শশী মিলে যাচ্ছে না একটুও, কিরকম ওষুধ দিচ্ছ? শশী ক্লান্ত স্বরে বলে, যাবে সেন দিদি, বসন্তের দাগ কি এত শিগগির যায়? যত দিন যায় গ্রাম ছাড়িয়া নতুন জগতে নতুন করিয়া জীবন আরম্ভ করিবার কল্পনা শশীর মনে জোরালো হইয়া আসে। সে বুঝিতে পারিয়াছে, জোর করিয়া না গেলে সে কোনোদিন এই সংকীর্ণ আবেষ্টনী হইতে মুক্তি পাইবে না। ভবিষ্যতের জন্য স্থগিত রাখিয়া চলিতে থাকিলে জীবন শেষ হইয়া আসিবে, তবু নাগাল মিলিবে না ভবিষ্যতের। তাছাড়া জীবনে যে বিপুল ও মনোরম সমারোহ সে আনিতে চায়, তাহা সম্ভব করিতে হইলে শুধু গ্রাম ছাড়িয়া গেলেই তাহার চলিবে না। আত্মীয় বন্ধু সকলের সঙ্গে মনের সম্পর্ক ভুলিতে হইবে। এদের সীমাবদ্ধ সংকীর্ণ জীবনের সুখ দুঃখের ঢেউ যদি তাকে নদীর বুকে মোচার খোলার মতো আন্দোলিত করে, নতুন জীবনকে গড়িয়া তুলিবার শক্তি সে পাইবে কেন? সে আবেষ্টনীতে যেভাবে সে বাঁচিয়া যায়, তার ব্যক্তিগত জীবনে তাহা বিপ্লবের সমান। এই বিপ্লব তাকে আনিতে হইবে একা, তারপর নবসৃষ্ট জগতে বাস করিতে হইবে একা। সেখানে তো এদের স্থান নাই। বিন্দুর কথা ভাবিয়া সে যদি কাতর হইয়া থাকে, কুসুম গোপনে কাঁদে কিনা, আর মতি কোথায় গেল তাই ভাবে সর্বদা। সিন্ধুকে মনের মতো করিয়া গড়িয়া তুলিতে পারিল না ভাবিয়া ক্ষোভ করে। নিজের জীবনকে সে গুছাইবে কখন? কখন করিবে নিজের কাজ? যাদের সাহচর্য অশান্তিকর, যাদের সে কাছে চায় না, জীবনের সার্থকতা আনিতে হইলে নির্মমভাবে মন হইতে তাহাদের সরাইয়া দিতে হইবে। যাদব বলেন, তা হবে না দাদা, বিরাগী হতে হলে মনে বিরাগ চাই। 22 বছর বয়সে এ গায়ে এসে বাসা বাঁধলাম, কেউ জানে না কোথা থেকে এলাম, কি বৃত্তান্ত। আমার সব ছিল শশী, বাড়ি ঘর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। 40 বছর কারো খবর রাখি না। বাপ মা মরেছে, খবরও পাইনি, শ্রাদ্ধও করিনি। ভাই বোন ছিল গোটা কতক, আছে না গেছে তাও জানি না। সেজন্য দুঃখও নেই শশী। নতুন ঘর বাঁধতে হলে পুরানো খড়গোটা বাদ দিতে হবে না? কষ্ট হতো না প্রথমে? শশী বলে, কদিন কষ্ট হতো, ভুলো মন মানুষের, দুদিনে ভুলে যায়। সহ্য হলো না বলেই ছেড়ে এলাম না সকলকে। পাগল দিদি হাসিয়া বলেন, সুখে শান্তিতে আছে এখানে, নয় গো? 40 বছরের সুখ শান্তি কোন গ্রামে কি জীবন ছিল যাদবের কে জানে? 22 বছর বয়সে কিসের লোভে সে গৃহ ছাড়িয়াছিল? গৃহী সাধকের এই জীবন কি তখনও কাম্য ছিল যাদবের?
10টা গ্রামের ভয় ও শ্রদ্ধায় সকলের উপরের একটি আসন। তা যদি হয়, জীবনে তিনি অতুলনীয় সাফল্য লাভ করিয়াছেন বলিতে হইবে। সিন্ধু পুরুষ বলিয়া চারিদিকে নাম রটিয়াছে। পদধূলির জন্য সকলের লোলুপ। ভালো করিয়া যাদবকে শশী কোনোদিন বুঝিতে পারে না। নিস্পৃহ নির্বিকার মানুষ, কারো প্রণাম গ্রহণ করে না। ভক্তি গদগদ কথা শুনিয়া অবিচলিত থাকেন। কত লোক মন্ত্র শিষ্য হইবার জন্য বেকুল, আজ পর্যন্ত একটি শিষ্যও করেন নাই। তবু শশীর মনে হয় প্রণাম যেন যাদব কামনা করেন, পদধূলি দেন না, আশীর্বাদ করেন না। পাষাণ দেবতার মতো উপেক্ষা করে ভক্তিকে। শশীর সন্দেহ জাগে, লোকের মনে ভয় ও শ্রদ্ধা জাগানোর কৌশল এসব। তবে তাতে কি আসে যায়? মানুষের কাছে অলৌকিক শক্তিসম্পন্ন হইয়া থাকার অভ্যাস যে মিশিয়ে আছে 40 বছরের সুখ শান্তির সঙ্গে। নির্লোভ সদাচারী শান্তিপূর্ণ নিরীহ মানুষ। মানুষের কাছে অপার্থিব ক্ষমতার অধিকারী হইয়া থাকিবার কামনাও পার্থিব কোনো লাভের জন্য নয়। ও যেন একটা শখ যাদবের, একটা খেয়াল। পাগল দিদি আম কাটিয়া দেন শশীকে। একটা খোলা পুঁথির সামনে বসিয়া স্থূল শুভ্র উপবীতখানি যাদব আঙ্গুলে জড়ান। দ্বিজত্বের এই চিহ্নটি শশী তাহার কখনো মলিন দেখিল না। শশীর দৃষ্টিপাতে যাদব হাসেন পইতে কখনো মাজি না শশী? মাজেন না? না, ও কাজের বরাত দিয়েছি সূর্যকে। সূর্যকে? শশী সবিস্ময়ে বলে। যাদব গম্ভীর মুখে বলেন, সূর্যকে? সূর্যবিজ্ঞান বিশ্বাস করো না তাই অবাক হও, নইলে এ তো তুচ্ছ। সূর্যবিজ্ঞান যে জানে তার উপবীত কখনো ময়লা হতে পারে? কি করে জানো? স্নান করে উঠে রোজ একবার রোদে মেলে ধরি, ধবধবে সাদা হয়ে যায়। আজ খানিকটা বাদ পড়েছিল, কেমন ময়লা হয়ে আছে দেখো। যাদব পইতা মিলিয়া ধরেন। শশী লক্ষ্য করিয়া দেখে রোদের পাশে ছায়ার মতো পইতার খানিকটা সত্য সত্যই নিষ্প্রভ, মলিন। সূর্যবিজ্ঞানে আর নিজের অত্যাশ্চর্য ক্ষমতায় শশীর বিশ্বাস জন্মানোর জন্য কত যত্নে না জানি জৈদব পইতার এই অংশটুকু পাতলা জল মেশানো কালিতে ডুবাইয়াছেন, কালি যাতে বোঝা না যায়। শশীর হাসিও পায়, মায়াও হয়। তাকে অভিভূত করার জন্য এত বেকুল প্রয়াস কেন যাদবের? অলৌকিক শক্তিতে অবিশ্বাস করিলেও যাদবকে শ্রদ্ধা সে তো কম করে না। যাদব বলেন, কত বললাম শেখ, শশী শেখ। সূর্যবিজ্ঞানের ভূমিকাটুকু অন্তত শেখো। ওষুধের বাক্স ঘাড়ে করে আর রোগী দেখে বেড়াতে হবে না, তা তো শিখলে না। যে বিজ্ঞানের ভিত্তি মিথ্যা, তাই নিয়ে মেতে রইলে। যাতে তাকে দেবার বিদ্যা এ তো নয়। সারা জীবনে একটি শিষ্য পেলাম না যাকে শিখিয়ে যেতে পারি। এদিকে সময় হয়ে এলো যাবার। শুধু তুমি একটু শিখতে পারো শশী, সবটা নয়। শুরুটা নেবার ক্ষমতা তোমারও নেই, শুধু ভূমিকাটুকু। তাই বা কজন পায়? কায়মনোবাক্যে আজও তুমি ব্রহ্মচারী বলে বিব্রত বিস্মিত শশী শুনিয়া যায়। এ ধরনের কথা যাদব মাঝে মাঝে বলেন। শশী সায়ও দেয় না, প্রতিবাদও করে না। যাদবের শান্ত ধূপকুন্দি ঘরে দুদণ্ডের জন্য জুড়াইতে আসে। তাকে এসব অবিশ্বাস্য কাহিনী শোনানো কেন? সে কি শ্রীনাথ মোদী যে শুনিতে শুনিতে গদগদ হইয়া মুখে ফেনা তুলিবে? শশীর অবিশ্বাস যাদব টের পান। শশীকে জয় করিবার জন্য তার এত বেশি আগ্রহের কারণও বোধ হয় তাই। বলেন, সূর্যবিজ্ঞান যে জানে তার অসাধ্য কি? অতীত ভবিষ্যৎ তার নখদর্পণে। কবে কি ঘটিবে জীবনে কিছুই তাহার অজানা থাকে না। মৃত্যুর দিনটি পর্যন্ত 10-20 বছর আগে থেকে জেনে রাখতে পারে। পইতাটা যাদব আঙুলে জড়ান আর খোলেন। দু চোখ জল জল করে।
সাধে কি ভীরু গ্রামবাসী ভয় করে যাদবকে? এমন জ্যোতিষ্মান চোখে চাহিয়া এমন জোরের সঙ্গে যাই তিনি বলুন, অবিশ্বাস করিবার সাহস কারো হওয়া সম্ভব নয়। আপনি জানেন? শশী জিজ্ঞাসা করে। জানি না, 20 বছর থেকে জানি, বলেন যাদব। হাসি পায় বলিয়া শশী ফস করিয়া জিজ্ঞাসা করে, কবে? যাদবও সঙ্গে সঙ্গে জবাব দেন, রথের দিন। আমি রথের দিন মরব শশী। কবে কোন সালের রথের দিন যাদব দেহত্যাগ করিবেন ঠিক হইয়া আছে। শশী আর সে কথা জিজ্ঞাসা করে না, কারণ কথাটা বলিয়াই যাদব হঠাৎ এমন ভীতভাবে শুদ্ধ হইয়া যায় এবং পাগল দিদি এমনভাবে অস্ফুট একটা শব্দ করিয়া ওঠেন যে শশী লজ্জা বোধ করে। অবিশ্বাসের পীড়নে উত্তেজিত করিয়া অমন অসাবধানে যাদবকে ও কথা বলানো তাহার উচিত হয় নাই। আর 6 মাস 1 বছরের বেশি গ্রামে শশী থাকিবে না, এ কথা যাদব জানেন। তবু তার মধ্যেই অসুখ বিসুখ হইয়া যদি তিনি মরিতে বসেন আর শশীকেই তার চিকিৎসা করিতে আসিতে হয়, মরিতেও বেচারির সুখ থাকিবে না। কথাটা চাপা দেবার জন্য শশী অন্য কথা পারে, বলে, জানেন পণ্ডিত মশাই, চলে যাব ঠিক, কিন্তু কেমন ভয় হয় মাঝে মাঝে। শুধু শহরে গিয়ে ডাক্তারি করার ইচ্ছা থাকলে কোনো কথা ছিল না। এত বড় বড় কথা আমি ভাবি, বিদেশে যাব, ফিরে এসে কলকাতায় বসব, মানুষের শরীর আর মনের রোগ সম্বন্ধে নতুন নতুন গবেষণা করব, দেশ বিদেশে নাম হবে, টাকা হবে। যাদব কেমন করিয়া সূর্যবিজ্ঞানের কথা বলিতেছিলেন, তেমনি ভাবে শশী এবার নিজের কল্পনার কথা বলে। সেই হল সূত্রপাত। রথের দিন দেহত্যাগ করিবার কথা যাদব যা বলিয়াছিলেন শশী জানে, তা নেহাত কথার কথা, হঠাৎ মুখ দিয়া বাহির হইয়াছে। হারু ঘোষের বাড়ি গিয়া কথার কথা পরাণের কাছে এ গল্প সে কেন করিয়াছিল শশী জানে না, বোধহয় কুসুমকে শোনানোর জন্য। যেখানে যা কিছু বিচিত্র ব্যাপার সে প্রত্যক্ষ করে, পরাণকে বলিবার ছলে কুসুমকে সে সব শোনানোর কেমন একটা অভ্যাস তাহার জন্মিয়া যাইতেছে। তারপর কেমন করিয়া কথাটা যে ছড়াইয়া গেল একেবারে দিক দিগন্তে। জোকের মাথায় শশীর কাছে যাদব যে অর্থহীন কথাটা বলিয়াছিলেন, গ্রামে তাহা এমন আলোড়ন তুলিবে কে জানে তো। শশী বাজিতপুরে যাওয়ার জন্য প্রস্তুত হইতেছিল। ছুটিয়া আসিল শ্রীনাথ। সত্যি ছোটবাবু, দেবতা দেহ রাখবেন? শশী বলিল, তুমি কি পাগল শ্রীনাথ? কথার চলে কি বলেছেন না বলেছেন? শ্রীনাথ বলিল, কথার ছলে তো বলবেন ছোটবাবু, নইলে নিজে কি রটিয়ে বেড়াবেন? শুধু এই কথাটি আপনি বলেন ছোটবাবু, নিজের মুখে দেবতা উচ্চারণ করেছেন কি রথের দিন দেহ রাখবেন? শশী বলিল, বলেছেন বটে, কিন্তু কি জানো, হায় সর্বনাশ বলিয়া শ্রীনাথ আকুল হইয়া ছুটিয়া গেল। ব্যাপারটা যে এত বিরাট হইয়া উঠিবে তখনও শশী কল্পনা করে নাই। নতুবা শ্রীনাথকে ডাকিয়া বলিয়া দিত যে রথের দিন যাদব দেহ রাখিবেন বলিয়াছেন বটে, কিন্তু সে কোনো এক রথের দিন, আগামী রথ নয়। হাসপাতালে ভর্তি করিয়া দিবার জন্য একটি কঠিন অপারেশন রোগীর সঙ্গে শশী বাজিতপুর যাইতেছিল। রোগীটির অবস্থা বড় শোচনীয়। হাসপাতালে লইয়া যাওয়ার ব্যবস্থা দেওয়া উচিত হইয়াছে কিনা, পথেই যদি শেষ হইয়া যায় তবে বড়ই দুঃখের কথা হইবে। এই সব ভাবিতে ভাবিতে শশী অন্যমনস্ক হইয়া গিয়াছিল। বাজিতপুরের সরকারি ডাক্তারের সঙ্গে শশীর ঘনিষ্ঠতা হইয়াছিল। সম্প্রতি তিনি দলি হইয়া যাইতেছেন। শশীকে সেদিন তিনি ফিরিতে দিলেন না। পরদিন গ্রামে করিয়া কায়েতপাড়ার পথে লোকের ভিড় দেখিয়া শশী অবাক হইয়া গেল। যাদবের ভাঙা জীর্ণ বাড়ির সম্মুখে অনেক লোক জমিয়াছে। যাদব বাহিরে আসিয়া বসিয়াছেন। মাধুরীর জন্য সকলে কারাকারি করিতেছে।
সজল কণ্ঠে শ্রীনাথ করিতেছে হায় হায়। একজন শশীকে বলিল, সামনের রথের দিন পণ্ডিত মশাই দেহ রাখবেন ছোটবাবু। সামনের রথের দিন? কে বললে এ কথা? শ্রীমুখে নিজেই বলেছেন। দুর্গা থেকে লোক আসছে ছোটবাবু, খবর পেয়ে। শীতলবাবু এইমাত্র ঘুরে গেলেন। ওদিক দিয়ে ঘুরিয়া শশী বাড়ির ভেতরে গেল। মেয়েরা দল বাঁধিয়া আসিতে শুরু করিয়াছিল। পাগল দিদি দরজা খোলেন নাই। শশীর ডাকাডাকিতে দুয়ার খুলিয়া দিলেন। কাঁদিয়া বলিলেন, ও শশী, হে সর্বনাশ কেন করলি আমার, কেন রটালি ও কথা? শশী বিবর্ণ মুখে বলিল, আমি তো ও কথা রটাইনি পাগল দিদি। পাগল দিদি বলিলেন, একজন লোক সঙ্গে নিয়ে শ্রীনাথ এসে কেঁদে কেঁদে পড়ল শশী। বলল তুই নাকি বলছিস, ওর নিজের মুখে শুনে গেলি এবার রথের দিন। এবার রথের দিন? আমি তো বলিনি পাগল দিদি। পণ্ডিত মশাই স্বীকার করলেন। পাগল দিদি সায় দিলেন। শশী বেকুল হইয়া বলিল, কেন তা করলেন? এ কি পাগলামি? পণ্ডিত মশাই বলতে পারলেন না এবারকার রথের কথা বলেননি? কই তা বললেন? হাসি মুখে মেনে নিলেন। কি হবে এবার? বাহিরের কলরব ভাসিয়া আসিতেছিল। শশী দরজাটা ভেজাইয়া দিল। সমস্ত ব্যাপারটা এমন দুর্বোধ্য মনে হইতেছিল শশীর। যাদবের সম্বন্ধে এরকম একটা জনরব একেবারেই বিস্ময়কর নয়। মাঝে মাঝে তার সম্বন্ধে অনেক অদ্ভুত কথা রটে। যাদব সমর্থন করিলেন কেন? মাথা তো খারাপ নয় যাদবের, পাগল তো তিনি নন। একদল লোক সঙ্গে করিয়া শ্রীনাথ আসিয়া কাঁদিয়া পড়িল। অমনি কোনো কথা বিবেচনা না করিয়া যাদব স্বীকার করিয়া বসিলেন যে আগামী রথের দিন তিনি স্বেচ্ছায় মরিবেন। এরকম স্বীকারোক্তির ফলাফলটা একবার ভাবিয়া দেখিলেন না? কে জানে কি হইবে এবার? রথের দিন যাদব যদি না মরেন, মানুষের কাছে মিথ্যাবাদী হইয়া থাকিতে হইবে তাকে। তার সিদ্ধিতে, তার শক্তিতে লোকের বিশ্বাস থাকিবে না। যাদবের কাছে তাহা মৃত্যুর চেয়ে শতগুণে ভয়ঙ্কর। মানুষের অন্ধ ভক্তি ছাড়া বাঁচিয়ে থাকিবার আর তো কোনো অবলম্বন তাহার নাই। একথা যাদব কেন স্বীকার করিয়া লইলেন? বলিলেই হইতো এই শুধু জনরব, ভিত্তিহীন গুজব। যাদবের কথা কে অবিশ্বাস করিত? রথের তো বেশি দিন বাকি নেই। সেদিন যাদব কেমন করিয়া মরিবেন? না মরিলে কেমন করিয়া মুখ দেখাইবেন গ্রামে? অনেকক্ষণ পরে ক্লান্ত যাদব বিশ্রামের জন্য ভিতরে আসিলেন। কয়েকটি ভক্তও সঙ্গে সঙ্গে ভিতরে আসিতেছিল। রূঢ়ভাবে ধাক্কা দিয়া তাহাদের বাহির করিয়া শশী সদর দরজা বন্ধ করিয়া দিল। ভিড়ে গরমে যাদব ঘামিয়া বিবর্ণ হইয়া গিয়াছেন। পাগল দিদি তাড়াতাড়ি পাখা আনিয়া বাতাস করিতে লাগিলেন। ফোকলা মুখের চিরন্তন হাসিটি তাহার নিভিয়া গিয়াছে। দুচোখ ভরা জল, বার্ধক্যর স্তিমিত দুটি চোখ। এ কি করলেন পণ্ডিত মশাই? স্বীকার করলেন কেন? ব্যাকুলভাবে শশী জিজ্ঞাসা করিল। কেন করলাম? রথের দিন মরব যে আমি, বলিনি তোমাকে? শান্তভাবে জবাব দিলেন যাদব। এবারকার রথের কথা তো বলেননি আমাকে। বলেছিলাম বই কি, এবারকার রথের কথাই বলেছিলাম। তুমি এত বিচলিত হচ্ছ কেন শশী? আমার কাছে কি জীবন মরণের ভেদ আছে? গুরুর কৃপায় সূর্যবিজ্ঞান যেদিন আয়ত্ত হলো, যেদিন সিদ্ধি লাভ করলাম, ও পার্থক্য সেদিন ঘুচে গেছে শশী। এমনই হিসাব যদি ধরো, মরবার বয়স কি আমার হয়নি? শশী কাতর হইয়া বলিল, আমার জন্যই এ কাণ্ড হলো। আমার যে কিরকম লাগছে পণ্ডিত মশাই। যাদব হাসিয়া বলিলেন, বাসাংশে জিন্নেনি। শশীর মনে পড়িতেছিল সেদিন রাত্রের কথা। কলকাতা ফেরত যাদব শ্রীনাথের দোকান হইতে সাপের ভয়ে যেদিন লাঠি ঠুকিয়া ঠুকিয়া বাড়ি আসিয়াছিলেন। জীবনের সেই ভীরু মমতা কোথায় গেল যাদবের?
কোথা হইতে আসিল মৃত্যুর সম্বন্ধে এই প্রশান্ত উদ্যাস্ত? যাদবের সম্বন্ধে সে কি আগাগোড়া ভুল করিয়াছে? লোকে যে অলৌকিক শক্তির কথা বলে, সত্যিই কি তা আছে যাদবের? খান কয়েক ডাক্তারি বই পড়া বিদ্যায় হয়তো এসব ব্যাপারের বিচার চলে না। হয়তো তার অবিশ্বাস শুধু অজ্ঞানতার অন্ধকার। অনেক যুক্তিতর্ক অনুরোধ উপরোধেও যাদবকে শশী কিছুতেই টলাইতে পারিল না। আগামী রথের কথা বলেন নাই, এ কথা কিছুতেই স্বীকার করিলেন না। শশী কোনো ক্ষতি করে নাই, কথাটা না রটিলেও রথের দিন তিনি অবশ্যই দেহত্যাগ করিতেন। জনরব তুলিয়া দিয়া শশী যদি তার কোনো অসুবিধা করিয়া থাকে, তা শুধু এই যে লোকপদধূলির জন্য জ্বালাতন করিতেছে, আর কিছু নয়। কিছুতেই এই মতলব ছাড়বেন না পণ্ডিত মশাই। তাই কি হয় শশী? 20 বছর আগে যে এই দিনটা ঠিক হয়ে আছে। কই, পাগল দিদি তো কিছু জানতেন না। ওকে কি বলেছি যে জানবে? সময় এগিয়ে এসেছে, তাই কথায় কথায় সেদিন তোমায় বললাম, নইলে একেবারে সেই যাবার দিন বলে বিদায় নিতাম। শশী উদ্ভ্রান্ত মিনতির সঙ্গে বলিল, মনের জোরে আপনি তো মরার দিন পিছিয়ে দিতে পারেন। তাই বলুন না সকলকে, বলুন যে আপনার অনেক কাজ বাকি, তাই ভেবে চিনতে 2-4 বছর পিছিয়ে দিলেন দিনটা। কথাটা বোধ হয় যাদবের মনে লাগে। উৎসুক দৃষ্টিতে তিনি শশীর মুখের দিকে চাহিয়া থাকেন। শশীর মনে হয় একটা ফাঁদে পড়া জীব যেন হঠাৎ বেড়ার গায়ে ছোট একটি ফাঁক দেখিতে পাইয়াছে। তারপর আত্মস্মরণ করিয়া যাদব মাথা নাড়েন। লোকে হাসবে শশী, টিটকারি দেবে বলিয়া তাড়াতাড়ি যোগ দেন। সেজন্য নয়, রোগ সাধন করে যেসব শক্তি পাওয়া যায়, ভগবানের নিয়মকে ফাঁকি দেবার জন্য তার ব্যবহার নিষেধ শশী। একে ওকে জিজ্ঞাসা করিয়া সারাদিনের চেষ্টায় শশী কিছু কিছু বুঝিতে পারিল। বিনা প্রতিবাদে যাদব কেন জনরবকে মানিয়া লইয়াছেন। কথাটা ছড়াইয়াছিল পল্লবিত হইয়া। ভক্তদের মধ্যে অনেকে জানিত যাদব বহুদিন হইতে শশীকে শিষ্য করিবার চেষ্টা করিতেছেন। শশীর এই সৌভাগ্য তাহারা হিংসা করিয়াছে। কাল কুসুম নাকি ব্যস্ত ও উত্তেজিতভাবে বলিয়া বেড়াইয়াছিল যে স্নান করিয়া পাগল দিদিকে সে একবার প্রণাম করিতে গিয়াছিল। সকর্ণে শুনিয়া আসিয়াছে রথের দিন মরিবেন বলিয়া তাড়াতাড়ি শিষ্যত্ব গ্রহণের জন্য শশীকে যাদব পীড়াপিড়ি করিতেছেন। এসব ছাড়া আরো অনেক কথাই রটিয়াছিল। তবু তখনও জনরবটা অস্বীকার করিবার উপায় হয়তো থাকিত যাদবের। বাজিতপুরে যাওয়ার আগে শ্রীনাথকে শশী যা বলিয়া গিয়াছিল, তাহাই হয়তো যাদবের সবচেয়ে বড় বিপদের কারণ হইয়াছে। শশীর কথা সহজে লোকে অবিশ্বাস করে না। তাছাড়া যাদবের বিশেষ প্রিয়পাত্র বলিয়াই লোকে তাহাকে জানে। তবু শশী গ্রামে থাকিলে যাদব হয়তো স্বীকার করিবার আগে তাহাকে ডাকিয়া পাঠাইতেন, বলিতেন, এরা কি বলছে শোনো শশী। কিন্তু তাকে পাওয়া যায় নাই। গ্রামে আলোড়ন তুলিয়া দিয়া সে চলিয়া গিয়াছিল। তারপর সারা জীবনের চেষ্টায় গড়িয়া তোলা মানুষের অস্বাভাবিক ভক্তি ক্ষুদ্র হইবার ভয়ে, খানিকটা এই ভক্তি বাড়ানোর লোভে যাদব জনমতের স্রোতে ভাসিয়া গিয়াছেন। শ্রীনাথ আসিয়া সদলে কাঁদিয়া পড়িবার সময় যাদবের মনের ভাব কিরকম হইয়াছিল শশী কিছু কিছু অনুমান করিতে পারে। রথের দিন মরিবার কথা শশীকে তিনি যাহা বলিয়াছিলেন, সেই কথা যাদবের স্মরণ ছিল। শশীর কথায় গ্রামের লোক কতখানি বিশ্বাস রাখে তাও তিনি মনে রাখিয়াছিলেন। শশী গ্রামে নাই শুনিয়া ভাবিয়াছিলেন, এখন যদি তিনি অস্বীকার করেন যে আগামী রথের দিন মরিবার কথা শশীকে বলেন নাই, শশী গ্রামে ফিরিবা মাত্র সকলে তাহাকে এ বিষয়ে প্রশ্ন করিবে। হয়তো ধৈর্য ধরিতে না পারিয়া কেহ বাজিতপুরে ছুটিয়া গিয়াও শশীর সঙ্গে দেখা করিয়া আসিবে। ব্যাপারটির গুরুত্ব শশী কিছু বুঝিতে পারিবে না। একবার সে যা বলিয়াছে আবার সে কথাই বলিবে। লোকে তখন মনে করিবে হয় শশী মিথ্যাবাদী, নয় যাদব নিজে।
আরো কত কি যাদব ভাবিয়াছিলেন। হয়তো জনরবের পিছনে কি রূপ এবং কতখানি শক্তি আছে বুঝিতে না পারিয়া যাদবের ভয় হইয়াছিল যে বিরোধিতা করিলে জীবন অপেক্ষা যাহা তার প্রিয় তাহা বিনষ্ট হইয়া যাইবে। হয়তো সমবেত মানুষগুলির উৎসুক নেশার মতো আচ্ছন্ন করিয়া দিয়েছিল যাদবকে। ভাবিবার তাহার সময় থাকে নাই। শশী কুসুমকে বলিল, মিথ্যা কথাগুলো বলে বেড়ালে কেন বউ? কুসুম বলিল, বলতে কেমন ইচ্ছে হচ্ছিল ছোট বাবু, তাই। মাথাটা তোমার খারাপ নাকি? সময় সময় তাই ভাবি বউ। অবাক মানুষ তুমি। কয়েকটা দিন চলিয়া গেল। কলিযুগের ইচ্ছা মৃত্যু মহাপুরুষ যাদবকে দেখিবার জন্য নিকট দূরবর্তী গ্রামের লোক কায়েতপাড়ার পথটিকে জনাকুল করিয়া রাখিল। মুড়ি চিরা বেচিয়া শ্রীনাথ আর লোচনময়রা বোধ হয় বড়লোকী হইয়া গেলেন। শ্রীনাথ দুই হাতে মুড়ি চিরা বেচে, দু হাতে পয়সা লইয়া কাঠের বাক্সে রাখে, সর্বক্ষণ হাই হাই করে। কয়েকদিন পাগল দিদি শীর্ণ হইয়া গেলেন। শশীর মনেও গুরু ভার চাপিয়া আছে। রথের দিন কি হইবে সে বুঝিতে পারে না। সত্যই কি মনের জোরে যাদব সেদিন দেহত্যাগ করিতে পারিবেন? এই যে বিশ্বাস করা যায় না। মরিলেই বা যাদবের কি অবস্থা হইবে? যেখানে যায় শশী এই কথাই আলোচিত হইতে শুনিতে পায়। যাদব মরিবেন বলিয়া অনেকেরই আফসোস নাই। সাগ্রহে রথের দিনটির প্রতীক্ষা করিতেছে। শশীকে চুপ করিয়া থাকিতে হয়। মিথ্যার ভিত্তিতে যে এত বড় ব্যাপারটা গড়িয়াছে মুখ ফুটিয়া প্রকাশ করিবার উপায় নাই। এই জনমতের উৎস সে, কিন্তু এই গুজবকে পরিবর্তিত করিবার ক্ষমতা তাহার নাই। একটি অগ্নিস্ফুলিঙ্গ হইতে শুকনো চালে আগুন ধরিয়াছে, কারো ক্ষমতা নাই আগুন নিভাইতে পারে। একটা অদ্ভুত সহায়তার উপলব্ধি হয় শশীর। প্রাত্যহিক জীবনে যাদবের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না মানুষের। তাদের সমবত মতভেদ যে কতদূর অনিবার্য একটা অন্ধ নির্মম শক্তি হইয়া উঠিতে পারে, আজ সে তাহা প্রথম বুঝিতে পারে। যাদবের বাড়ি গিয়া শশী বসে, যাদবের ভাব লক্ষ্য করে। মনে হয় কি একটা তীব্র নেশায় যাদব আচ্ছন্ন, অভিভূত হইয়া গিয়াছেন। ব্যাপারটা যে ক্রমে ক্রমে তার কাছে পরম উপভোগ্য হইয়া উঠিতেছে। বিশ্রাম করিতে কিছুক্ষণের জন্য ভিতরে আসেন, তারপর বাহিরে গিয়া দর্শনার্থীদের সামনে বসেন। মুখ দিয়া ফোয়ারার মতো ধর্ম ও দর্শন যোগ সাধনের কথা বাহির হয়। সেসব অপূর্ব বাণী শুনিয়া শশী অবাক মানে। কি এক অত্যাশ্চর্য প্রেরণা যেন আসিয়াছে যাদবের। মুখের উপদেশ গুনিয়া অভিভূত হইয়া যাইতে হয়। এক অপরূপ আনন্দে অস্তর ভরিয়া যায়। এক অনারত্ব অধ্যাত্ম জগতে উত্তীর্ণ হওয়ার জন্য বেকুলতা জাগে অপরিসীম। পাগল দিদি কাতর কণ্ঠে বলেন, এ কি হলো শশী? শশী চুপচাপ ভাবে। একদিন সে যাদবকে বলে, পণ্ডিত মশাই, রথের দিন আমাদের ছেড়ে যাবেন যদি ঠিক করেই থাকেন, এখানে থেকে কি করবেন? পুরী চলে যান না। রথের আসল উৎসব হয় সেখানে। এখানে তো কিছুই নেই। বাবুদের রথ সবচেয়ে বড়, তাও 3 হাতের বেশি উঁচু হবে না। আপনার পুরী যাওয়াই উচিত। যাদবের যেন চমক ভাঙে। পুরী যেতে বলছো? শশীর ভয় যে পুরী যাইতে বলার আসল অর্থ যাদব হয়তো বুঝতে পারেন নাই। কত ভাবিয়া যাদবের সমস্যার এই সমাধান সে আবিষ্কার করিয়াছে। পুরী যান বা না যান যাদব, এত বড় দেশটা পড়িয়া আছে। পুরী যাওয়ার নাম করিয়া যেখানে খুশি তিনি চলিয়া যাইতে পারেন। বাস করিতে পারেন অজানা দেশে, অচেনা মানুষের মধ্যে। রথের দিন না মরিলেও যেখানে তাহার লজ্জা নাই। স্পষ্ট করিয়া যাদবকে কথাটা বুঝাইয়া বলা যায় না। ভ্রান্ত যাদব শশীর কাছেও বজায়া রাখিয়াছে। সে ইঙ্গিতে বলে, জিনিসপত্র নিয়ে পাগল দিদিকে সঙ্গে করে পুরীই চলে যান পণ্ডিত মশাই। গায়ের লোক হইচই করে যে কষ্টটা আপনাকে দিচ্ছে, শেষ সময়টা স্বস্তি পাচ্ছেন না।
সেখানে কেউ আপনাকে নাগাল পাবে না। পাগল দিদি মেঝেতে এড়াইয়া পুরিয়াছিলেন, সহসা উঠিয়া বসেন। যাদব সবিস্ময়ে চাহিয়া থাকে শশীর দিকে। শশী আবার ইঙ্গিতে বলে, পুরী যাবার নাম করে বেরিয়ে পড়ুন। তারপর পুরীই যে আপনাকে যেতে হবে তার তো কোনো মানে নেই। অন্য কোনো তীর্থে যেতে চান, পথে মত বদলে তাই যাবেন। অচেনা লোকের মধ্যে শেষ কটা দিন শান্তিতে কাটিয়ে দিতে পারবেন। গম্ভীরভাবে মাথা নাড়ে শশী। এছাড়া গায়ের লোকের হাতে থেকে আপনার রেহাই পাবার আর কোনো পথ দেখতে পাই না। কি বলছো শশী? শেষকালে পালিয়ে যাব? যাদব বলেন, পালিয়ে কেন, তীর্থে যাবেন। শশী বলে, যাদব কি ভাবেন কে জানে। ধপ করিয়া জ্বলিয়া ওঠেন আগুনের মতো। রাগে কাঁপিতে কাঁপিতে বলে, আমার সঙ্গে তুমি পরিহাস করছো শশী? ঠাট্টা জুড়েছ? আমি ভণ্ডামি আরম্ভ করেছি ভেবে নিয়েছ না? কোনো দিন আমাকে তুমি বিশ্বাস করনি। চিরকাল ভেবেছ আমার যা সব ভরং। লোক ঠকিয়ে আমি জীবন কাটিয়েছি। দুপাতা ইংরেজি পড়ে সব জানতা হয়ে উঠেছ। এসব তুমি কি বুঝবে? কি তুমি জানো যোগ সাধনের? তুমি তো স্বেচ্ছাচারী নাস্তিক। স্নেহ করে বলে কখনো কিছু বলিনি তোমাকে। উপদেশ দিয়ে ধর্মের কথা বলে বরং চেষ্টাই করেছি যাতে তোমার মতিগতি ফেরে। আসল শয়তান বাস করে তোমার মধ্যে। আমার সাধ্যকে কিছু করি তোমার জন্যে। যাও বাপু, তুমি সামনে থেকে আমার যাও। তোমার মুখ দেখলে পাপ হয়। কে জানে তো শশীকে যাদব এমন করিয়া বকিতে পারেন। এই জগতে পাগল দিদির পর সেই যে তার সবচেয়ে স্নেহের পাত্র। মুখ দেখিলে পাপ হয়? স্বেচ্ছাচারী নাস্তিক? মরণ অথবা অপযশের মধ্যে একটা যাকে বাছিয়া লইতে হইবে কদিনের মধ্যে, তাকে বাঁচিবার উপায় বলিয়া দিতে যাওয়ার কি অপরূপ পুরস্কার। যাদবের তিরস্কারে শশী ছেলে মানুষের মতো দুঃখে অভিমানে কাতর হইয়া থাকে। তবে কি যাদব সত্যি রথের দিন দেহত্যাগ করিবেন? মৃত্যুর ওই দিনটি যে তাহার নির্ধারিত হইয়া আছে। যোগের শক্তিতে বহুদিন হইতেই যাদব তবে তাহা জানিয়া রাখিয়াছেন। তা যদি হয় তবে সন্দেহ নাই যে সে স্বেচ্ছাচারী নাস্তিক। এখন তো তাহার বিশ্বাস হয় না যে মানুষ নিজের ইচ্ছায় মরিতেও পারে। মরিবার আগে জানিতে পারে কবে মরিবেন। বিশ্বাস হয় না, তবু শশীর মনের আড়ালে লুকানো গ্রাম্য কুসংস্কার নাড়া খাইয়াছে। এক এক সময় তাহার মনে হয় হয়তো আছে, বাধা যুক্তির অতিরিক্ত কিছু হয়তো আছে জগতে। যাদব আর যাদবের মতো মানুষেরা যার সন্ধান রাখেন, দলে দলে লোক আসিয়া যে যাদবের গায়ে লুটাইয়া পড়িতেছে, এদের সকলেরই কি বিশ্বাস মিথ্যে? সাধারণ মানুষের চেয়ে অতিরিক্ত কিছু যদি নাই থাকে যাদবের মধ্যে, এতগুলি লোক কি অকারণে এমনই পাগল হইয়া উঠিয়াছে? 10-12 ক্রোশ দূরবর্তী গ্রাম হইতে সপরিবারে গৃহস্থ আসিয়াছে, বাসা বাঁধিয়াছে গাছতলায়। কত নরনারীর চোখে শশী জল পড়িতে দেখিয়াছে। কায়েতপাড়ার পথে নামিয়া দাঁড়াইলেই মনে হয় এই যেন তীর্থ। সকল বয়সের যেই সমস্ত নরনারী এদিক ওদিক বিচরণ করিতেছে, প্রাত্যহিক জীবনের হিংসা, দেশ, স্বার্থপরতার সঞ্চিত গ্লানি তারা পিছনে ফেলিয়া আসিয়াছে। ভুলিয়া গিয়াছে পার্থিব সুখের কামনা, লাভের হিসাব হয়তো সাময়িক। ফিরিয়া গিয়া সম্পূর্ণ জীবনের কদর্যতায় আবার সকলে মুখ গুজিয়া দিবে। তবু ওদের মুখের উৎসুক একাগ্রতা আজ তো মুগ্ধ করিয়া দেয়। সকলে যাদবকে লইয়া ব্যাপৃত থাকায় শশীর সঙ্গে দেখা করার সুবিধা হইয়াছে কুসুমের। সে উদ্বিগ্ন কণ্ঠে বলে, মুখ এত শুকনো কেন? মনটা ভালো নেই বউ। ওমা, কি হলো মনের? শশী বিরক্ত হইয়া বলে, তোমার কাছে অত কৈফ দিতে পারবো না বউ। কুসুম সগর্বে মাথা তুলিয়া বলে, কৈফত কেউ চায়নি আপনার কাছে। মুখ শুকনো দেখে মায়া হলো, তাই জানতে এলাম অসুখ বিসুখ হয়েছে নাকি।
সংসারে জানেন ছোটবাবু, যে মায়া করতে গেলে পদে পদে অপমান হতে হয়। আমি এদিকে চলে যাচ্ছি বাপের বাড়ি, কৈফত চাইব। শশী নরম হইয়া বলে, গ্রামে এত বড় ব্যাপার ঘটছে, দেখা হলে ও বিষয়ে তুমি কিছুই বলে না। শুধু আমার আর তোমার নিজের কথা বলবার কি আর কথা নেই জগতে? নেই? কত আজে বাজে কথা আছে, তার সীমা নেই বলিয়া কুসুম হাসে। শশী বলে, হালকা ভাবটা একটু কমাও বউ। বাপের বাড়ি যাবে তো শুনছি, ঢের দিন থেকে যাওয়া তো হলো না। কুসুম সপ্রতিভভাবে বলে, যেতে যে পারি না। তারপর বলে, যেসব মজার কাণ্ড গায়ে 70 বছরের একটা বুড়ো মরবে, তাই নিয়ে 10টা গায়ে লোকে হইচই করছে। বেঁচে থাকলে আরো কত দেখবো। কুসুমের এ ধরনের কথাবার্তা শশীর খুব ভালো লাগছিল তা নয়, তবু একা একা ভাবিতে ভাবিতে মনের মধ্যে যে বদ্ধ আবহাওয়ার সৃষ্টি হয়েছিল, খানিকটা খোলা বায়ু আসিয়া তা যেন কিছুটা হালকা করিয়া দিল। তাই বটে, এত সে বিচলিত হইয়াছে কেন একটা গ্রাম্য ব্যাপারে? মরেন তো মরিবেন যাদব, তার কি আসিয়া যায়? দুদিন পরে এ গায়ে বাস করিবার স্মৃতিটুকু মনে আনিবার সময়ও কি থাকিবে তাহার? বিকালে সেদিন শ্রীনাথ আসিয়া শশীকে ডাকিয়া গেল। পরদিন আসিলেন পাগল দিদি স্বয়ং। না গিয়া শশীর উপায় থাকিল না। পাগল দিদি বলিলেন, তীর্থে যাবার কথা তো বলে এলি ভাই, গিয়ে কি হবে? দল বেঁধে গায়ের লোক সঙ্গে যাবে। এত লোক দিনরাত পাহারা দিচ্ছে, সকলের নজর এড়িয়ে পালাবো কোথা? একটু যেন গা ঝাড়া দিয়া উঠিয়াছেন পাগল দিদি। কোন দিকে আসার আলো দেখিতে পাইয়াছেন কিনা কে জানে। মুখখানা খুব বিষণ্ণ কিন্তু শান্ত, ভয় ও উদ্বেগের ছাপটা গিয়াছে। চলিতে চলিতে বলিলেন, পালিয়ে গিয়েই বা কি হবে বল? কবছর আর বাঁচব? বিদেশে নতুন লোকের মধ্যে কত কষ্ট হবে, মনে একটা আফসোসও থাকবে। অমন করে দুটো একটা বছর বেশি বেঁচে থেকে সুখটা কি হবে তাই ভাবে। তার চেয়ে এভাবে যাওয়া ঢের বেশি গৌরবের। শশী বলিল, কিন্তু নিজের ইচ্ছায় যখন খুশি কেউ কি যেতে পারে দিদি? ও যে সিদ্ধি লাভ করেছে রে পাগল, ওর অসাধ্য কিছু আছে? পাগল দিদি বোধ হয় লুকাইয়া আসিয়াছিলেন। তাহাকে দেখিবা মাত্র একদল নরনারী আসিয়া ছাকিয়া ধরিল। শশীর সঙ্গে অতি কষ্টে বাড়িতে ঢুকিয়া তিনি দরজা বন্ধ করিয়া দিলেন। ভিড় পাগল দিদির সহ্য হয় না। তাহাকে দেখিবার জন্য জনতা চেঁচামেচি করে, কিন্তু তিনি কখনো বাহিরে আসেন না। তেল সিঁদুর হাতে করিয়া মেয়েরা তাহার রুদ্ধ দরজার সম্মুখ হইতে ফিরিয়া যায়। যাদব ভিতরে আসিয়া বলিলেন, শশী এসেছ? সেদিন একটু বকেছিলাম বলে রাগ করে কদিন আর দেখাই দিলে না ভাই। তোমার কথাই ভাবছিলাম শশী, কত ক্ষতি করে গিয়েছিলে সেদিন। তোমার সে ধারণা নেই, মায়ার বশে কুপরামর্শ দিয়ে গেলে। থেকে থেকে কথাটা বিমনা করে দিয়েছে। সহজে তুচ্ছ তো করতে পারি না তোমার কথা। অনেক কথা বলেন যাদব। তিনি তো চলিলেন। পাগল দিদিকে শশী যেন দেখাশোনা করে। এতকাল অসুখ বিসুখ হইলে সূর্য বিজ্ঞানের জোরে আরোগ্য তিনিই করাইয়াছেন। এবার হয়তো শশীর ওষুধ খাইতে হইবে। শিখলে পারতে শশী সূর্য বিজ্ঞান। বামনের ছেলে নও, মন্ত্র শিষ্য তোমাকে করতে পারি না, বিদ্যেটা শিখিয়ে দিতে পারতাম। যাদব হাসিলেন। আর তো শেখাবার সময় নেই শশী। রথের দুদিন আগে খুব বৃষ্টি হইয়া গিয়াছিল। সেদিনও সকালের দিকে কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়িল, কখনো মেঘলা করিয়া রহিল। আগের দিন সন্ধ্যা হইতে সংকীর্তন আরম্ভ হইয়াছিল। সারা রাত্রি এক মুহূর্ত বিরাম হয় নাই। সকালবেলা নতুন নতুন লোক আসিয়া দল ভারী করিয়াছে। কীর্তন আরো জাকিয়া উঠিয়াছে। যাদব স্নান করিয়া
পট্টবস্ত্র পরিধান করিয়াছেন। সকলে ফুলের মালায় তাহাকে সাজাইয়াছে। পাগল দিদিও আজ রেহাই পান নাই, তার গলাতে উঠিয়াছে অনেকগুলি ফুলের মালা, তবে তেল সিঁদুর দেওয়ায় সাতবারা বন্ধ করিয়াছে। আজ যার বৈধব্য যোগ তাকেও সবার দেওয়া যায় না। বেলা বাড়িবার সঙ্গে যাদবের বাড়ির সামনে আর কায়েতপাড়ার পথে লোকে লোকারণ্য হইয়া উঠিল। গাউদিয়া, সাতগা আর উথার গ্রামের একদল ছেলে ভলেন্টিয়ার হইয়া কাজ করিতেছে। উৎসাহ তাদেরই বেশি। বাঁশ বাঁধিয়া দর্শনার্থী মেয়ে পুরুষের পথ পৃথক করিয়া দেওয়া হইয়াছে। ভাঙা দাওয়াই যাদবের বসিবার আসন। অঙ্গনে কয়েকটা চৌকি ফেলিয়া গ্রামের মাতব্বরেরা বসিয়াছেন। তাদের হোকা টানা ও আলাপ আলোচনার ভঙ্গি উৎসব বাড়ির মতো, যেন বিবাহ উপনয়ন সম্পন্ন করাইতে আসিয়াছেন। শীতলবাবু ও বিমলবাবু সকালে একবার আসিয়াছিলেন, দুপুরে আবার আসিয়াছেন। বাবুদের বাড়ির মেয়েরা আসিলেন অপরাহ্নে। যাদব ও পাগল দিদির তখন মুমূর্ষ অবস্থা। শশী আগাগোড়া দুজনকে লক্ষ্য করিয়াছিল। বেলা 11টার পর হইতে দুজনেই ধীরে ধীরে নিস্তেজ ও নিদ্রাতুর হইয়া আসিতেছেন। দেখিয়া মনের মধ্যে তাহার আরম্ভ হইয়াছিল তোলপাড়। আরও খানিকক্ষণ পরে শশীর দিকে ঢুল ঢুল চোখ মেলিয়া একবার মাত্র চাহিয়া যাদব এক অদ্ভুত হাসি হাসিলেন। পাগল দিদি তখন চোখ বুঝিয়াছেন। যাদবের মুখ ঢাকিয়া গিয়াছিল চটচটে ঘামে আর কালিমায়। চোখের তারা দুটি সংকুচিত হইয়া আসিয়াছিল। 3-4 হাজার বাগ্র উত্তেজিত লোকের মধ্যে ডাক্তার শুধু শশী একা। সে শিহরিয়া উঠিয়াছিল, তবু পলক ফেলিতে পারে নাই। যাদব ও পাগল দিদির দেহে পরিচিত মৃত্যুর পরিচিত লক্ষণগুলির আবির্ভাব একে একে দেখিয়াছিল। সকলে যখন টের পাইল যাদবের সঙ্গে পাগল দিদিও পরলোক চলিয়াছেন, যাদবের আগেই হয়তো তাহার শেষ নিঃশ্বাস পড়িবে, চারদিকে নতুন করিয়া একটা হইচই পড়িয়া গেল। ছেলে বুড়ো, স্ত্রী পুরুষ একেবারে যেন খেপিয়া উঠিল। ভলেন্টিয়ারদের চেষ্টায় এতক্ষণ সকলের দর্শন ও প্রণাম শৃঙ্খলাবদ্ধভাবেই চলিতেছিল। এবার আর কাহাকেও সংযত করা গেল না। যাদব আর পাগল দিদি বুঝি পিছিয়েই যান ভিড়ে। পাগল দিদির 2টি পা ঢাকিয়া গেল সিঁদুরে। তারপর ছেলেদের চেষ্টায় জনতা ঠেকাইবার ব্যবস্থা হইলে শয্যা রচনা করিয়া পাশাপাশি দুজনকে শোয়ানো হল। কায়েতপাড়ার সংকীর্ণ পথে কোনোবার রথ চলে নাই। শীতলবাবুর হুকুমে বেলা প্রায় 3টার সময় বাবুদের রথটি অনেক চেষ্টায় যাদবের গৃহের সম্মুখ পর্যন্ত টানিয়া আনা হইল। পাগল দিদিকে কোনো মতে চোখ মেলানো গেল না। যাদব কষ্টে চোখ মেলিয়া একবার চাহিলেন। চোখের তারা দুটি এখন তাহার আরো ছোট হইয়া গিয়াছে। তারপর যাদবও আর সারা শব্দ দিলেন না। সকলে বলিল সমাধি। পাগল দিদি মারা গেলেন ঘণ্টাখানেক পরে। ঠিক সময়টি কেহ ধরিতে পারিল না। একটি ব্রাহ্মণ সদবা গঙ্গা জলে মুখের ফেনা ধুইয়া দিলেন। যাদবের শেষ নিঃশ্বাস পড়িল গোধূলি বেলায়। শশীর স্পর্শ করার অধিকার নাই। তফাত হইতে সে বেকুলভাবে বলিল, ওর মুখে কেউ গঙ্গা জল দিন। সত্যি মিথ্যার জড়ানো জগৎ। মিথ্যারও মহৎ আছে। হাজার হাজার মানুষকে পাগল করিয়া দিতে পারে মিথ্যার মোহ। চিরকালের জন্য সত্য হইয়াও থাকিতে পারে মিথ্যা। যারা যাদব ও পাগল দিদির পদধূলি মাথায় তুলিয়া ধন্য হইয়াছিল, তাদের মধ্যে কে দুজনের মৃত্যু রহস্য অনুমান করিতে পারিবে? চিরদিনের জন্য এই ঘটনা মনে গাঁথা হইয়া রহিল, এক অপূর্ব অপার্থিব দৃশ্যের স্মৃতি। দুঃখ যন্ত্রণার সময় এ কথা মনে পড়িবে। জীবন রুক্ষ নিরস হইয়া উঠিলে এ আশা করিবার সাহস থাকিবে না যে খুঁজিলে এমন কিছু পাওয়া যায় জগতে, বাঁচিয়া থাকার চেয়ে যা বড়। শোক, দুঃখ
জীবনের অসহ্য ক্লান্তি এসব তো তুচ্ছ। মরণকে পর্যন্ত মানুষের মনের জোরে জয় করিতে পারে। কত সংকীর্ণ দুর্বল চিত্তে যে যাদব বৃহত্তের জন্য মৃদু হোক, প্রবল হোক, বেকুলতা জাগাইয়া রাখিয়া গিয়াছেন, শশী তাই ভাবে। যখন ভাবে তখন আপিমের ক্রিয়ার যাদবের চামড়া ঢাকিয়া চটচটে ঘাম, মৃত্যুর মতো ছোট হইয়া আসা চোখের তারকা আর মুখে ফেনা উঠিবার কথা সে ভুলিয়া যায়।